অর্ণবকে বাইরের ঘরে বসিয়ে রেখে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। বাইরের কাপড়ও ছাড়া হয়নি তখন। চায়ের প্লেট আর বিস্কুট নিয়ে বাইরের ঘরে এসে দেখি অর্ণব আমাদের ঘরের দেওয়ালে টাঙানো ফটোগুলো দেখছে। আমাকে দেখে অর্ণব ধীরে ধীরে এগিয়ে আসে, আমার হাত থেকে চা নিয়ে টেবিলে রাখে, সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। আমি থরথর করে কাঁপছিলাম। হঠাৎ অর্ণব একটানে আমাকে টেনে নেয় বুকে। নিঃশব্দে আত্মসমর্পণ করেছিলাম আমি। এই পর্যন্ত বলে ছন্দা কাকিমা থামে। ছন্দা কাকিমার সহজতায় অবাক হয়েছিলাম আমিও। ছন্দা কাকিমা দূরে তাকিয়ে থাকে, এক অদ্ভুত সে দৃষ্টি। আমার মুখেও ঠিক সেই মুহূর্তে কোনো কথা জোগায়নি। ছন্দা কাকিমাও কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে বলে, সেই দিন সেই প্রথম অর্ণব আমাকে তার ভালোবাসার কথা জানিয়েছিল, চিরদিন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। জীবনে সেই প্রথম আমি ভালোবাসার ফল্গু ধারায় সিক্ত হয়েছিলাম। নিজেকে ধীরে ধীরে অর্ণবের বাহু থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। অর্ণব বলেছিল, কথা দাও আমাকে, কোনোদিন কোনো অবস্থায় ছেড়ে যাবে না। কথা দিয়েছিলাম আমি। অর্ণব আর দাঁড়ায়নি, চা খেয়ে চলে গিয়েছিল। সারাটা দিন আমি মোহাবিষ্ট হয়েছিলাম, ঘুমাতে পারিনি আমি। সারা শরীরে মেখেছিল অনাঘ্রাত ভালোবাসার ঘ্রাণ। নিজেকে ধন্য মনে হয়েছিল। জিজ্ঞেস করি, তারপরের ঘটনা কি হলো? সময়ের স্রোতে তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কেটে গিয়েছে আরও 4টে বছর। অর্ণব হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার জন্য বাইরে চলে যায়। তবু আমাদের মধ্যে যোগাযোগ ছিলই। দূরত্ব আমাদের কোনোদিন আলাদা করতে পারেনি। 2 মাস অন্তর একবার করে বাগনানে আসতো, দেখা হতো আমাদের। বিকালের দিকে হাঁটতে হাঁটতে চলে যেতাম অনেকটা দূর। সেই মুহূর্তটুকু ভীষণভাবে অনুভব করতাম। আমার আঙুলে লেগে থাকতো অর্ণবের শরীরের ঘ্রাণ। কথাগুলো বলে ছন্দা কাকিমা আপন মনে বলে ওঠে, দূর আকাশের তরে বুকে তোর তুলে যায় নেশাখোর মক্ষিকার তৃষা। ভালোবাসা হলো এক অনন্ত তৃষা। সেই অনন্ত তৃষা নিয়ে ফিরে আসতাম বাড়ি, আবারও অপেক্ষা। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম ছন্দা কাকিমার কথাগুলো। অনুভব করছিলাম ভালোবাসার কি বিপুল গভীরতা, দুধের স্বরের মতোই কি ঘনতার গাঢ়ত্ব। আমার 18 বয়সী অবিন্যস্ত যৌবনের উন্মত্ত ঢেউ ক্রমশ থিতিয়ে আসছিল। রুক্ষ বালুচরে ক্রমশ জেগে উঠছিল এক অসীম অনাদি তৃষা, যা ভাষায় ভাসিয়ে নিয়ে যায়। ঠিক এভাবেই তো ভালোবাসার উজান স্রোতে আমিও ভাসতে চেয়েছিলাম। অথচ দিনগুলো কিভাবে যেন বদলে গেল, কিভাবে যেন পথের বাঁকে হারিয়ে গেলাম। বাম দিকের বুক পকেটের পেছনে একটা অব্যক্ত যন্ত্রণা অনুভব করছিলাম। তনিমার মুখটা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছিল। ছন্দা কাকিমা আমার দিকে ফিরে তাকিয়ে বলে, জানো বাবিন, জীবনে একটা সময় আসে যখন সব কিছু ভেঙে তছনছ হয়ে যায়। তাসের ঘরের মতোই সব কিছু মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। আমি জানতাম সেই ভয়ঙ্কর দিনটা ক্রমশ এগিয়ে আসছে। আমি জানতাম আমাদের অর্থোডক্স ফ্যামিলিতে এই সম্পর্ক কেউ মেনে নেবে না। দাদার রিয়াকশন কি হবে এই ভেবে মাঝে মাঝে শিউরে উঠতাম। আমি কৌতূহলী চোখে তাকিয়েছিলাম ছন্দা কাকিমার দিকে। ছন্দা কাকিমা বলে, হোটেল ম্যানেজমেন্ট শেষ করেই অর্ণব চাকরি পেয়ে গিয়েছিল। ফ্লোর ম্যানেজারের ডিউটি নিয়ে চলে আসে কলকাতায়। আমি তখন সবে বিএসসি শেষ করে ইকোনমিক্স নিয়ে মাস্টার্স করছি। সেই সময় আমার জন্য পাত্র দেখা শুরু হয়। আমি বাড়িতে অনেকভাবে বোঝাবার চেষ্টা করেছিলাম, আগে পড়াশোনা শেষ করি, তারপর অন্য কথা। মা রাজি হয় না কিছুতেই। এরপর তোর দাদা আছে, তাকেও তো সংসারী হতে হবে। ভালো পাত্র যখন পাওয়া গেছে না করিস না। আমার কোনো ওজোর আপত্তি টেকে না। টেলিফোন বুথ থেকে ফোন করেছিলাম অর্ণবকে। হেসে উড়িয়ে দিয়েছিল অর্ণব, দারুণ খবর তো, তা হানিমুনে যাচ্ছ কোথায়? মাথায় রক্ত চড়ে গিয়েছিল আমার। এভাবে বলতে পারলে কথাটা? অর্ণব হাসতে হাসতে বলেছিল, তুমি আমার ছিলে, আমারই থাকবে। দিনগুলো দুঃস্বপ্নের মতো কেটেছিল আমার। কি বলবো, বাড়িতে কিভাবে জানাবো, কিছুই ঠিক করে উঠতে পারছিলাম না। অর্ণব সাহস জুগিয়েছিল, দেখতে আসছে মানে যে বিয়ে হয়ে যাচ্ছে তার তো কোনো মানে নেই। দেখোই না কি হয়, অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আমার মাথা জট পাকিয়ে গিয়েছিল, কোনো কিছু ভাবতে পারছিলাম না আমি। জিজ্ঞেস করেছিলাম, যদি সব কিছু ঠিক হয়ে যায় তখন কি ব্যবস্থা করবে? অর্ণব হাসতে হাসতে বলেছিল, ব্যবস্থা যদি কিছু করা না যায় তাহলে আর কি করবে? মালা দিয়ে তোমার হবু বরের সাথে ঝুলে পড়ো। হানিমুনে কিন্তু আমাদের হোটেলে এসো, আমি সব ব্যবস্থা করে দেব। সকালে প্লেটে টি আর বিস্কিট সাজিয়ে নিয়ে এসে বলবো, ম্যাডাম মর্নিং টি প্লিজ। রাগে মাথা গরম হয়ে গিয়েছিল। ফাজলামো হচ্ছে?
দরাম করে ফোনটা কেটে দিয়েছিলাম। যেদিন পাকা দেখা হলো সেদিন ছুটে গিয়েছিলাম অর্ণবের কাছে। অর্ণব তখন কলকাতায়। সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের কাছে একটা টেলিফোন বুথ থেকে অর্ণবকে ফোন করেছিলাম। অর্ণব সব শুনে গুম হয়ে যায়, কোনো কথা বলছিল না। চিৎকার করে উঠেছিলাম, কথা বলছো না কেন? অর্ণব ধীরে ধীরে জানিয়েছিল, আমাদের কথাটা বাড়িতে জানিয়ে দাও, একটা ঝড় আসছে, আসতে দাও, দুজনে মিলে সে ঝড় সামলে নেব। ভরসা পেয়েছিলাম অর্ণবের কথায়। ভালোবাসা তো এমনই, যা ভরসা দেয়, তীব্র অঙ্গীকারে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। রাতে খেতে বসে পেরেছিলাম কথাটা। বিষম খেয়েছিলেন বাবা। মা বোঝাবার চেষ্টা করেছিলেন, সব ঠিক হয়ে গিয়েছে, এখন না, সম্ভব নয়। আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। তারপর যা হয়, দাদা ভাতের থালা ফেলে দিয়ে উঠে চলে গিয়েছিল। অর্ণব যে এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে ভাবতেও পারিনি। বাবা খুব কড়া গলায় শুনিয়ে দিয়েছিল, এ বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে, কথাটা মনে রাখিস। মা কাঁদতে কাঁদতে বলেছিল, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি, আমার মরা মুখ দেখবি তুই। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, বিয়ে যদি করতে হয় তবে আমি অর্ণবকেই করব। বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো আমার সব কিছুতে নজরদারি শুরু হলো। সে এক ভয়ানক দিন গেছে আমার। খাঁচায় বন্দি পাখির মতোই ছটফট করেছি। একটাবার অর্ণবের সাথে কথা বলার জন্য পাগল হয়ে উঠেছি। এদিকে দ্রুত দিন কেটে যাচ্ছে, আমি পাগলের মতো ছটফট করতে থাকি। সেদিন দুপুরের দিকে আমাদের বাড়ির ল্যান্ডলাইনে অর্ণবের ফোন আসে। ফোনটা ধরেছিল মা, হোটেলের রিসেপশনিস্টকে দিয়ে। অর্ণব ফোনটা করিয়েছিল। মেইলি গলা শুনে মা সন্দেহ করেনি। আমি ফোনটা তুলতেই ভদ্রমহিলার গলা। নিন, কথা বলুন। অর্ণব জিজ্ঞেস করে, কি অবস্থা বাড়ির? আমি কেঁদে ফেলেছিলাম বাবিন। সব শুনে অর্ণব একটু চুপ করে থাকে, তারপর জিজ্ঞেস করে, ঝড়ের মুখোমুখি দাঁড়াবার সাহস আছে? বলেছিলাম, তুমি পাশে থাকলে সব ঝড় সইতে পারবো। অর্ণব জানায়, আমি বড় মামাকে সব জানিয়েছি, মামার কোনো আপত্তি নেই। মামি জানিয়েছে আমরা সব সময় তোর পাশে আছি। বাবাকেও জানিয়েছে মামা, বাবা অসুস্থ, বিছানায় এক প্রকার শয্যাশায়ী। বাবা জানিয়েছে মামাকে আমি আর বেশি দিন নেই। অর্ণবের জীবন অর্ণবই বুঝে নিক, আর তোমরা তো অর্ণবের পাশে আছো সব সময়, তোমরা যা ভালো বুঝবে করবে। অর্ণব তারপর জানায়, আমি সামনের শনিবার বাড়ি আসছি, বিকালে তোমাদের বাড়ি যাব। যদি তোমাদের বাড়ি থেকে রাজি হয় ভালো, নইলে পরের দিন ভোর 5টায় বাগনান থেকে হাওড়া ট্রেন, স্টেশনে চলে এসো, সোজা কলকাতায় চলে আসব। আমি প্রায় আঁতকে উঠেছিলাম। আমাদের বাড়িতে আসার দরকার নেই, তোমায় অপমান করবে ওরা, সে অপমান আমি সইতে পারবো না। রাজি হয়নি অর্ণব, বলেছিল আমার একবার আসা খুব দরকার, একবার ওদের শেষ সুযোগ দেওয়া দরকার, নইলে সারা জীবন নিজের কাছে অপরাধী থেকে যাব। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে আমি ভয় পাই না ছন্দা কাকিমার গল্পে বিবশ হয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, এসেছিল অর্ণব? হ্যাঁ এসেছিল, অপমান করে ফিরিয়ে দিয়েছিল বাবা মা। দাদা হঠাৎ উন্মত্ত হয়ে উঠেছিল, খামচে ধরেছিল অর্ণবের জামার কলার। শক্ত হাতে ধীরে ধীরে অর্ণব ছাড়িয়ে নিয়েছিল নিজেকে। কঠিন গলায় বলেছিল, হাত আমারও আছে সুদীপ, ছন্দার দাদা বলে আজ তোকে ক্ষমা করে দিলাম। বারবার ক্ষমা করা কিন্তু আমার রক্তে নেই। অর্ণবের মুখের ওপর দাদা দরজা বন্ধ করে দিয়েছিল সেদিন। বাড়ির ভেতরেও আসতে দেওয়া হয়নি অর্ণবকে। লজ্জায় অপমানে আমি সেদিন মরে গিয়েছিলাম। ছুটে ঘরে গিয়ে দৌড় দিয়েছিলাম, কেঁদে বালিশ ভিজিয়েছিলাম সেদিন। একটা ভীষণ রকমের ক্রোধ সেদিন চেপে বসেছিল আমার মাথায়। মনে হয়েছিল এই বাড়ি, বাবা মা দাদা, এরা কেউ আমার নয়, এরা সব পর, এরা স্বার্থপর। আমার এখানে কোনো জায়গা নেই, আমাকে চলে যেতেই হবে আমায়। ছন্দা কাকিমা এক অদ্ভুত উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে দূরে। রোদ তখন পড়ে এসেছে, হালকা স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যাচ্ছে আমাদের শরীর। ছন্দা কাকিমা নীরবতা ভেঙে বলে, সবকিছু ঠিক করাই ছিল, একটা ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিয়েছিলাম। ভোর রাত, আকাশে তখন আলো ফোটেনি, বাড়ির সবাই তখন ঘুমাচ্ছে। সদর দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে আসি, পাগলের মতো ছুটতে থাকি। অন্ধকারে ভালো ঠাউর হচ্ছিল না, তবুও ছুটতে থাকি। এ যেন আমার জীবন মরণের প্রশ্ন। ছুটতে ছুটতে স্টেশনে। অর্ণব প্ল্যাটফর্মের মুখে দাঁড়িয়েছিল, হাতটা বাড়িয়ে দেয় অর্ণব, ব্যাগটা দাও। আমি তখন হাঁপাচ্ছি, ব্যাগটা বিনা প্রশ্নে তুলে দিয়েছিলাম অর্ণবের হাতে। একই সাথে ভয় আর মুক্তির আনন্দে চোখে জল এসে গিয়েছিল। জড়িয়ে ধরেছিলাম অর্ণবকে। অর্ণব কাঁধে হাত রেখে বলেছিল, ভয় কি, আমি তো আছি। দিনের প্রথম ট্রেন ধরে অর্ণবের সাথে চলে আসি কলকাতায়। ট্রেনে যেতে যেতে অর্ণব একটা কথাও বলেনি। নির্বাক তাকিয়েছিলাম জানালা দিয়ে বাইরের দিকে। জিজ্ঞেস করেছিলাম,
আমরা কি ভুল করলাম? অর্ণব ঘাড় ঘুরিয়ে তাকায়। ঠিক ভুলের উত্তর জীবন দেবে। শুধু এটুকু বলতে পারি, আজ যে সিদ্ধান্ত নিয়েছি আমরা, সারাটা জীবন দিয়ে প্রমাণ করার চেষ্টা করব আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। উত্তর দিয়েছিলাম আমিও। কলকাতায় কালী মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা বিয়ে করি। অর্ণব রাঙিয়ে দেয় আমার সিদ্ধি। এতক্ষণ নির্বাক শ্রোতা হয়ে শুনছিলাম ছন্দা কাকিমার কথা। জিজ্ঞেস করি, এভাবে যে পালিয়ে এলে, তোমার বাবা মা তোমায় খোঁজেনি? থানা পুলিশ হয়েছিল, দাদা উন্মত্ত হয়ে গিয়েছিল, বন্ধু বান্ধব নিয়ে চড়া হয়েছিল অর্ণবের মামা বাড়ি। মামা কঠিন মানুষ, কঠিন গলায় বলেছিল, ওরা সাবালক, নিজেদের জীবন নিজেরা বুঝে নিয়েছে, আমাদের বলার কিছু নেই। অর্ণব এখানে নেই আর থাকে না। অশান্তি আমি ভালোবাসি না, কিন্তু কেউ গায়ে পড়ে অশান্তি করতে এলে তার রাতের ঘুমও আমি কেড়ে নিতে জানি। তোমাদের আর কোনো প্রয়োজন না থাকলে আসতে পারো। মামা শ্বশুরের কাছ থেকে পুলিশ আমাদের কলকাতার বাড়ির ঠিকানা জেনে নিয়েছিল। পুলিশ এসেছিল কলকাতায়, জিজ্ঞাসাবাদ করেছিল আমায়। অর্ণব পাশে ছিল, সাহস জুগিয়েছিল আমায়। বলেছিলাম আমি স্বেচ্ছায় এসেছি, কেউ জোর করেনি আমায়, নিজের জীবন নিজে বুঝে নিয়েছি। বাড়ির সাথে আমার সম্পর্কের সেই ছিল ইতি। ছন্দা কাকিমা বলতে থাকে, জীবন কি অদ্ভুত, তাই না বাবিন? একটা নতুন সম্পর্কের হাত ধরে বেরিয়ে এলাম, পেছনে পড়ে রইল অনেকগুলো সম্পর্ক। বাবা ভীষণ আঘাত পেয়েছিল, আমাকে কোনোদিন বাবা ক্ষমা করতে পারেনি বোধহয়। আমার বিয়ের ঠিক 6 মাসের মাথায় বাবা স্ট্রোকে মারা যান। অর্ণব মামার কাছে খবর শুনে আমায় জানিয়েছিল। আমি আর অর্ণব দৌড়ে বাড়ি গিয়েছিলাম। শেষ দেখা দেখতে পাইনি বাবাকে। মা আর দাদা আমাদের বাড়িতে ঢুকতে পর্যন্ত দেয়নি। দাদা চিৎকার করে বলেছিল, বেরিয়ে যা বাড়ি থেকে, তোর জন্য বাবাকে হারিয়েছি। মা ঘরের ভেতর থেকে বলেছিল, ওদের চলে যেতে বল, দরজা বন্ধ করে দে। সেদিনের রাতটা মামা শ্বশুরের বাড়ি কাটিয়েছিলাম। মামা শ্বশুরের সেদিনের কথাগুলো আজও আমার মনে আছে। তোমাকে শক্ত হতে হবে মা, জীবন কুসুম সজ্জা নয়। দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বিরহ, বেদনা কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয়। পদ্মপাতায় জলের মতো, সবাই সবকিছু পায় না। শুধু মুহূর্তটুকুর মধ্যে জীবনের সব সুখ খুঁজে নিতে হয়। তুমি আর অর্ণব সুখী হও মা। পরের দিন বাগনান থেকে আমরা ফিরে এসেছিলাম কলকাতায়। কলকাতায় একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে আমরা থাকতাম। দামি আসবাবপত্র ছিল না, ছিল না ঘর সাজানোর জিনিস। তবু এই ছোট্ট ঘরটুকুই হয়ে উঠেছিল আমার বিরাট পৃথিবী, আমার স্বর্গ, আমার সুখের সংসার। ভালোবাসায় ভরিয়ে রেখেছিল অর্ণব, ভুলিয়ে দিয়েছিল আমার সব দুঃখ কষ্ট, সব যন্ত্রণা ভুলে অর্ণবকে ঘিরেই ভীষণভাবে বাঁচতে চেয়েছিলাম। ছন্দা কাকিমা নিশ্চুপ তাকিয়ে থাকে গঙ্গার দিকে। পাড়ে এসে ধাক্কা খেয়ে প্রবাহমান গঙ্গার ঢেউ ভাঙছে আর গড়ছে। ছন্দা কাকিমা দৃষ্টি অনুসরণ করে আমিও তাকিয়েছিলাম সেই দিকে। একটা বাচ্চা ছেলেকে দেখলাম ঘাটের সিঁড়ি ভেঙে নিচে নেমে গিয়ে একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে কয়েকটা চ্যাপ্টা মতো ঢিল নিয়ে ব্যাঙবাজি করছে। ঢিলগুলো ব্যাঙের মতো 4-5টা লাফ দিয়ে ডুবে যাচ্ছে জলে। তাকিয়েছিলাম সেই দিকেই। একটু থেমে ছন্দা কাকিমা আবার শুরু করে। অর্ণব ছিল কলকাতার একটি নামী হোটেলের ফ্লোর ম্যানেজার। শিফটিং ডিউটি ছিল। দুপুরের ডিউটিতে এক দিন ফিরতে ফিরতে রাত 12টা 1টাও হয়ে যেত। অপেক্ষা করে থাকতাম আমি। এত পরিশ্রমের পরও অর্ণবের তবু যেন কোনো ক্লান্তি ছিল না। ওর উন্মাদনায় আমার সুখের পৃথিবী ভরে উঠেছিল। দেখতে দেখতে কেটে গেল আরও 3টে বছর। আমার মা তখন গত হয়েছেন, শেষ জীবনে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। তারপর একদিন নিঃশব্দে সবকিছু ফেলে চলে গেলেন। এই দুঃখ ভুলিয়ে দিয়েছিল অর্ণব। আমাদের সংসারে তখন এসেছিল নতুন অতিথি, আমাদের প্রথম সন্তান। সে তো আমাদেরই ভালোবাসা। অর্ণব ভালোবেসে নাম রেখেছিল নন্দন। প্রায় বিষম খেয়ে গিয়েছিলাম। চমকে ফিরে তাকিয়েছিলাম ছন্দা কাকিমার দিকে। মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, তোমাদের ছেলে? হ্যাঁ, আমাদের প্রথম আর শেষ সন্তান। অবাক হলে তাই না? প্রশ্নটা এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করি, নন্দন কোথায়? সে আর নেই। নেই মানে? উত্তর দেয় না ছন্দা কাকিমা। নিঃশব্দে তাকিয়ে থাকে পূর্ণতোয়া গঙ্গার দিকে। গঙ্গার ঢেউগুলো পাড়ে ধাক্কা খেয়ে ক্রমাগত ভাঙছে, ভেঙেই চলছে। শব্দ তুলছে ছলাৎছল ছলাৎছল। সে শব্দে যেন কি এক বেদনার সুর বাঁধা পড়ে আছে ছন্দা কাকিমার সাথে। দূরে দেশলাই বাক্সের মতো ছোট ছোট কয়েকটা ডিঙি নৌকো ভেসে চলছে উজান স্রোতে। কুয়াশার মতো একটা জমাট বাঁধা বিষাদ ঘিরে থাকে ছন্দা কাকিমাকে, সেই সাথে আমাকেও। আমি স্তম্ভিত হয়ে তাকিয়েছিলাম ছন্দা কাকিমার দিকে। ছন্দা কাকিমার চোখ দুটো চিকচিক করছে। হাতের তালু দিয়ে ছন্দা কাকিমা চোখ দুটো মুছে নেয়। আজ বেঁচে থাকলে ঠিক তোমারই মতো হতো বাবিন। ছোটবেলায় একদম হুবহু তোমার মতোই দেখতে ছিল, ঠিক এই রকম।
কথাটা বলে ছন্দা কাকিমা ব্যাগ থেকে ফটোটা বের করে। ছোটবেলায় পুরীতে বেড়াতে যাওয়ার আমার সাদা কালো ছবি। তাই তো মাঝে মাঝে তোমার কাছে ছুটে আসি বাবিন, তোমার মধ্যে আমার হারিয়ে যাওয়া সন্তানকে যেন ফিরে পাই। মুখ দিয়ে কথা সরে না আমার, নির্বাক তাকিয়ে থাকি ছন্দা কাকিমার দিকে। আমার ভেতরে তখন রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভেঙে তছনছ হয়ে যাচ্ছিলাম আমি। কে যেন একটা ধারালো বর্ষা বিধিয়ে দিয়েছে হৃৎপিণ্ডে। রক্ত বেরোচ্ছে, রক্তাক্ত হচ্ছি আমি। উফ, বড় যন্ত্রণা হচ্ছে। ছন্দা কাকিমাকে নিয়ে আমি কী সব ভেবেছি। একটা জমাট বাঁধা যন্ত্রণা হিমবাহের মতো কান্না হয়ে গলতে শুরু করেছে। সে কান্না দলা পাকিয়ে মোচড় দিয়ে গলার মধ্যে উঠে আসছে। অসহ্য অব্যক্ত যন্ত্রণা তখন আমায় ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল। নিজেকে কিছুটা সামলে নিয়ে জিজ্ঞেস করি, কি করে হলো এসব? ছন্দা কাকিমা কথাটার উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমার ফটোটা রেখে দিতে পারি? আসলে আমার কাছে নন্দনের কোনো ফটো নেই। যখন একা থাকি, মন খারাপ লাগে, নন্দনের কথা মনে পড়ে, তখন দেখি ফটোটা। বললাম, রেখে দাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এসব কি করে হলো? ভাষাহীন দৃষ্টিতে ছন্দা কাকিমা তাকিয়ে থাকে গঙ্গার দিকে। ধীরে ধীরে বলে, অর্ণব আর নন্দনকে নিয়ে আমার সুখের সংসার উতলে উঠেছিল। প্রথম যখন সন্তান আসে, অর্ণব বলেছিল, আমার কিন্তু মেয়ে চাই, ঠিক তোমার মতো দুষ্টু মিষ্টি মেয়ে। আমি মাথা ঝাঁকিয়ে বলেছিলাম, আমার চাই ছেলে, একদম তোমার মতো। অর্ণব হাসতে হাসতে বলেছিল, ছেলে হলে তো আমি বাদ হয়ে যাব। আমিও হাসির রেশ টেনে বলেছিলাম, মেয়ে হলে যে আমি বাদ হয়ে যাব। তার বেলায় অর্ণব জড়িয়ে ধরে বলেছিল, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই, তোমাকে। অর্ণব মানুষটা এমনই ছিল বাবিন। ডিউটি থেকে ফিরে যেটুকু সময় পেত আমাকে উজাড় করে দিত। নন্দন আসার পর আমার জন্য অর্ণবের সময় কমল। সব সময়টুকু যেন নন্দনের জন্যই বরাদ্দ ছিল। আমি বেশ রাগ দেখিয়ে বলতাম, আমি বুঝি বাদ হয়ে গেলাম? অর্ণব হাসত, আমার সমস্ত সত্তা জুড়েই তো তুমি, তোমাকে বাদ দেয় সাধ্যকার? দুপুরে ডিউটি থাকলে অর্ণবের কষ্ট হতো খুব, আমি বুঝতাম। অর্ণবের ফিরতে ফিরতে রাত 12টা 1টা বাজত। নন্দন তখন ঘুমিয়ে পড়েছে। বাইক পার্ক করে জিজ্ঞেস করত, নন্দু ঘুমিয়ে পড়েছে? কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। একটা হতাশা বেরিয়ে আসতো অর্ণবের গলা দিয়ে, শালা এই চাকরিটা ছেড়েই দেব। অর্ণবের এই কষ্টটা আমি খুব বুঝতাম। জামা কাপড় না ছেড়ে অর্ণব আগে ঘরে ঢুকে নন্দনের গালে একটু আদর করে দিত। আমি হা হা করে উঠতাম, বাইরে জামা কাপড় আগে ছাড়ো। অর্ণব আমায় জড়িয়ে ধরে বলতো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। নন্দনের শরীর খারাপ করলে সারাটা রাত অর্ণব বিছানায় শুয়ে নন্দনের দিকে চেয়ে থাকতো। বলতাম, এবার ঘুমাও, কাল তো ডিউটি আছে। অর্ণব বলতো, তোমরাই তো আমার সব। ধীরে ধীরে বড় হয়ে ওঠে নন্দন। আমার সারাটা দিন নন্দনের সাথে কেটে যেত। নন্দনের সাথে খেলা, খুনসুটি, বিকালে পার্কে নিয়ে যাওয়া, দুরন্ত গতিতে পেরিয়ে যাচ্ছিল এক একটা দিন। যেন এক এক্সপ্রেস ট্রেনে চড়ে বসেছি, দুর্দম গতিতে একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছি। আজ যেমন তোমার সাথে কেনাকাটা করতে বেরিয়েছি, ঠিক তেমনি নন্দনের জন্মদিনের জন্য বা কোনো আচার অনুষ্ঠানে থাকলে একাই নন্দনকে নিয়ে বেরিয়ে পড়তাম। নন্দনের জন্য জামা, প্যান্ট, খেলনা কিনে আনতাম। নতুন জামা আর খেলনা পেয়ে সে কি আনন্দ নন্দনের! নতুন জামা পরে ছোট্ট ছোট্ট পায়ে সারা ঘর ঘুরঘুর করত। খুশিতে আমার বুক ভরে যেত। হোটেলের ফ্লোর ম্যানেজার বলে অর্ণব ছুটি পেত না একদমই। সপ্তাহে প্রায় 7 দিনই ডিউটি, তবু যেটুকু সময় পেত বাড়িতে থাকলে নন্দনকে বাইকে চাপিয়ে বেরিয়ে যেতাম আমিও। অর্ণব বলতো, চলো ঘুরে আসি, বাইক নিয়ে চলে যাই অনেক দূর, বাইরে একেবারে খেয়ে ফিরবো। সবসময় আমি অবশ্য যেতে পারতাম না। বলতাম, আমার অনেক কাজ আছে, আজ তোমরা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আর হ্যাঁ, বাইরে খেতে হবে না, আজ একটা নতুন রেসিপি বানাচ্ছি। এত সুখের মধ্যেও এক বালতি দুধে একটু নুনের মতোই একটা দুঃখ ছিল। বাড়ির সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। দাদাকে ফোন করেছিলাম একদিন। দাদা কেটে কেটে বলেছিল কথাগুলো, আমার কোনো বোন নেই, বাবা মাকে তোর জন্য হারিয়েছি, আমি যেমন আছি যেভাবে আছি চালিয়ে নেব, ভবিষ্যতে আর কোনোদিন ফোন করবি না। ছন্দা কাকিমা বলে, জানো বাবিন, দাদার সাথে সেই ছিল শেষ কথা, তারপর আর কোনোদিন ফোন করিনি, দাদাও করেনি। দাদা কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। তবু সব যন্ত্রণা ভুলতে পেরেছিলাম। অর্ণব তার সব কিছু দিয়ে ভালোবাসায় জড়িয়ে রেখেছিল আমায়। অর্ণবের মামা মামি তখনও বেঁচে, খুব অনুযোগ করত।
একবার এসো তোমরা সবাই মিলে, এখানে কয়েকটা দিন থেকে যাও। খুব ইচ্ছে করতো যেতে। অর্ণবও বলতো চলো ঘুরে আসি, কিন্তু বাগনানে পা রাখতে ভয় পেতাম। যদি দাদার সাথে দেখা হয়ে যায়, মামা মামিও খুব বুঝতো আমায়। বলতাম তোমরা এখানে এসে কিছুদিন থেকে যাও কলকাতায়। দুই একবার এসেও ছিল, পরের দিকে আর আসতে চাইতো না। বৃদ্ধ বয়সে যাতায়াতের ধকলা নিতে পারি না, বাড়িটাও ফাঁকা পড়ে থাকে, তোমরা ছাড়া আমাদের তো আর কেউ নেই। খুব খারাপ লাগতো, কিন্তু কি করব বাবিন, মেনে নিতে হয়েছিল। মেনে নিয়েছিল অর্ণবও। ভোকাট্টা ঘুড়ির মতো সব বাঁধন ছিঁড়ে অর্ণব তো আটকে গিয়েছিল কলকাতায়। আমাদের এই দুঃখ কষ্টগুলো আমরা একে অন্যের সাথে ভাগ করে নিয়েছিলাম। ভালোবাসায় ভুলিয়ে দিয়েছিল অর্ণব সব কিছু। টানা কথাগুলো বলে থামে ছন্দা কাকিমা। একটা ঘোরের মধ্যে শুনছিলাম ছন্দা কাকিমার কথাগুলো। দেখি ছন্দা কাকিমার চোখ দুটো চিকচিক করছে, মুখের প্রতিটি শিরায় শিরায় যেন এক যন্ত্রণার ছায়া। খুব ধীরে ধীরে ছন্দা কাকিমা বলে, তারপর এলো সেই ভয়ঙ্কর দিন। নন্দনের বয়স তখন 5, সামনেই ছিল নন্দনের জন্মদিন। দিনটা ছিল শুক্রবার, ঠিক আজকের দিন। চমকে উঠি আমি। মনে পড়ে আজ সকালে উঠে ছন্দা কাকিমা কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিল। পুজো দিয়ে প্রসাদ মাখিয়ে দিয়েছিল আমার চোখে মুখে। হাসতে হাসতে বলেছিল, বেশ হয়েছে, বেশ লাগছে তোমাকে। ছন্দা কাকিমার চোখ দুটো তখন ভিজে গিয়েছে। রুমালে চোখ দুটো মুছে নেয় ছন্দা কাকিমা। অর্ণবের দুপুরে ডিউটি ছিল। সেদিন অর্ণবের কি খেয়াল হলো জানি না, বলে চলো আজ বাইকে করে দূরে কোথাও ঘুরে আসি, আজ আর রাখতে হবে না, দুপুরে বাইরে খেয়ে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে ডিউটিতে যাব। আজ তো মাংস করছি, নন্দন খেতে খুব ভালোবাসে। আজ থাক, বরং তুমি নন্দনকে নিয়ে কাছে পিঠে কোথাও ঘুরে এসো। বাড়িতে থাকলে জানাবে, একটা কাজও করতে দেবে না। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু, দেরি করো না যেন। অর্ণব আবদার করেছিল, আরে চলোই না, ঘুরে আসি। আমার আর যাওয়া হয়নি। আজ ভাবি সেদিন গেলেই বোধহয় ভালো হতো। আজকের এ দিন আমাকে আর দেখতে হতো না। ছন্দা কাকিমার দুই চোখে তখন অকাল শ্রাবণ। মুক্তোর মতো ফোঁটা ফোঁটা জলের ধারা দুই গাল বেয়ে নেমে আসছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, কি হয়েছিল সেদিন? নন্দন বাইকে উঠে খুব ছটফট করত। ভয় পেতাম আমি, বকাবকিও করতাম। অর্ণব বলতো, আরে ওইটুকু ছেলে এই বয়সে ছটফট করবে না তো কি বুড়ো হলে করবে? অর্ণব বাইক যখন স্টার্ট দেয় সেদিন বলেছিলাম, পেছনে না বসিয়ে ওকে সামনে নিয়ে বসো। কথাটা বলে ঝরঝর করে কেঁদে ফেলে ছন্দা কাকিমা। এই সব কিছুর জন্য আমিই দায়ী, আমি, শুধু আমি সেদিন নন্দনকে নিয়ে সামনে বসতে বলেছিলাম। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার ছিল না। বুঝতে পারছিলাম সেদিন ঠিক কী হয়েছে। আর সে নির্মম ভবিতব্যের কথা ভেবে বুক কেঁপে উঠেছিল আমার। শান্ত হতে দিই ছন্দা কাকিমাকে, নিশ্চুপ বসে থাকি সেই চরম ভবিতব্য শোনার জন্য। ছন্দা কাকিমা সামলে নেয় নিজেকে, চোখ দুটো মুছে নিয়ে ধীরে ধীরে বলে, চৌরঙ্গি ক্রসিংয়ের ঠিক আগেই একটা গাড়ি পিষে দিয়েছিল দুজনকে। ডিভাইডারে ধাক্কা খেয়ে ছিটকে পড়েছিল বাইক। পেছন থেকে অন্য একটা গাড়ি নন্দনকে। কথাটা শেষ করতে পারে না ছন্দা কাকিমা। দু চোখের জল যেন বাদ মানে না। সব সব শেষ হয়ে গেল বাবিন। চৌরঙ্গি ক্রসিংয়ে পড়ে রইল অর্ণবের বাইক, নন্দনের নিথর দেহ, আর বাড়িতে আমার রান্না করা ফ্রাইড রাইস, ডাল, মাংস, পায়েস। চোখ ভিজে যায় আমারও। নিশ্চুপ বসে থাকি। মনের মধ্যে তুমুল তোলপাড় চলতে থাকে। একটা ঝড় বইছে, সে ঝড়ে আমি খড়কুটোর মতো উড়ছে আমার 18 বয়সী অসংযত উদ্দামতা, আমার যৌনতা, আমার ক্ষুধা। আজ সকালে উঠেই ছন্দা কাকিমার কালী মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, দুপুরের দিকে বেরিয়ে কেনাকাটা করার সিদ্ধান্ত, আমার জন্মদিনের জন্য জামা কেনা, গড়মিল, অঙ্কগুলো তখন মিলেমিশে একাকার হয়ে গিয়ে শস্যের বীজের মতোই একটা বোধ তখন ক্রমশ জন্ম নিচ্ছে আমার ভেতর। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ছন্দা কাকিমা বলে, নন্দনকে আর বাঁচানো যায়নি। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। টানা 1 মাস মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে যায় অর্ণব, কিন্তু একটা পা বাদ দিতে হয়। অর্ণবের মুখে পরে শুনেছিলাম সামনে বসে বাইক চালাবো বলে খুব বায়না করছিল নন্দন। অর্ণব প্রশ্রয় দিয়েছিল, মাঝে মাঝে বাইকের হ্যান্ডেল ধরে আনন্দে লাফালাফি করছিল, সামলে নিচ্ছিল অর্ণব। তবু চৌরঙ্গি ক্রসিংয়ে কোথা থেকে কি যে হয়ে গেল। সেই ঘটনায় আমি প্রায় উন্মাদের মতো হয়ে গিয়েছিলাম। আমার সমস্ত রাগ গিয়ে পড়েছিল নন্দনের ওপর। এভাবে আমার জীবন থেকে নন্দন সমস্ত সুখ কেড়ে নেবে ভাবতে পারিনি। একদিন রাগে ক্ষোভে সমস্ত অ্যালবাম পুড়িয়ে ফেলি। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, পুড়তে থাকে আমার সুখ, আমার সংসার, আমার ভালোবাসা। অর্ণব ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে বসে নির্বাক দেখছিল সেই আগুন। সব শেষ হয়ে গেলে অর্ণব বলেছিল,
আগুন শুধু জ্বালাতেই পারে, কিন্তু তার ছাই উড়ো খইয়ের মতো নিরন্তর উড়তে থাকে। তাকে আটকায় সাধ্যকার? পা বাঁধ যাওয়ার পর অর্ণবের চাকরি যায়। হোটেল ম্যানেজমেন্টের দোষ দেব না। এই অবস্থায় অর্ণবের পক্ষে ফ্লোর ম্যানেজারের চাকরি এক প্রকার অসম্ভব ছিল। তবুও ওরা যথাসাধ্য সহায়তা করেছিল, কম্পেনশন দিয়েছিল, ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা পেয়েছিল। কিন্তু কি জানো বাবিন, বসে খেলে একদিন কুবেরের ধনও শেষ হয়ে যায়। আমি নানা জায়গায় চেষ্টা করেও চটজলদি চাকরি পেলাম না কোথাও। এদিকে কলকাতায় বাড়ি ভাড়ার টাকাও গুনতে হচ্ছিল। অর্ণব একদিন বলে, চলো আমরা বর্ধমানে ফিরে যাই, বাড়ি তো আছেই, আর ওখানে তুমি চেষ্টা করলে কিছু একটা পেয়ে যাবে। তোমার আঁকার হাত ভালো, বাচ্চাদের আঁকা শেখাতে পারবে। অর্ণবের কথা মতো চলে আসি বর্ধমানে। অর্ণবের 2 ভাইয়ের সংসারে আমরা নতুন অতিথি। 2 ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। অর্ণবের বাবা তখন ইহলোক ত্যাগ করেছেন। সম্পত্তির অধিকার অর্ণবের ছিলই। অর্ণবের বাবা উইল করেই গিয়েছিলেন। কিন্তু কি জানো, আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। ছোটবেলা থেকেই বাইরে থাকার জন্য অর্ণবের সাথে ভাইদের সম্পর্ক প্রায় ছিলই না। অর্ণবের অনুপস্থিতিতে এতদিন ওরাই সেই সম্পত্তি ভোগ করছিল। আমাদের হঠাৎ আসা তারাও ঠিক মেনে নেয়নি। ভেবেছিল আজ এতদিন পরে সম্পত্তির ভাগ বসাতে এসেছি, ফলে অশান্তি লেগেই থাকতো। আমার 2 জায়ের সাথেও সম্পর্ক জোড়া দিতে পারিনি। বড় ভাসুর একদিন কথায় কথায় বলেছিল, বাবা বেঁচে থাকতে একদিনও এ বাড়িতে আসিসনি, বাবার মুখে জল পর্যন্ত তুলে দিসনি, আজ সম্পত্তির ভাগ বসাতে এ বাড়িতে এসেছিস। কথাটা গায়ে লেগেছিল অর্ণবের। বর্ধমানে আর থাকতে চাইনি। আমারও ভালো লাগছিল না বর্ধমানে, ফলে বাড়ি খুঁজতে খুঁজতে চলে এলাম এখানে, তোমাদের বাড়ি। কিন্তু আইনত সম্পত্তি তো তোমাদেরও প্রাপ্য। তা হয়তো প্রাপ্য, হয়তো দাঁতে দাঁত চেপে পড়ে থাকা যেত, হয়তো আইন আদালত করা যেত। কিন্তু অর্ণব একেবারেই রাজি হয়নি। বলেছিল, দাদার কথাটা সত্যি। বাবা বেঁচে থাকাকালীন আমি বাবার জন্য কিছু করিনি। অসুস্থ বাবাকে 2 ভাই সামলেছে, তাই এই সম্পত্তিতে আমার অধিকার নেই। একবার ভেবেছিলাম বাগনানে মামা মামির কাছে চলে যাব। মামা আজ আর নেই, মামি আছেন। আমি অনেকবার চেষ্টা করেছি মামিকে আমাদের কাছে আনতে, মামি রাজি হয়নি। বলেছে, তোমরা এসো, আমার অবর্তমানে সব কিছুই তো তোমাদের। আসলে কি জানো বাবিন, বাগনানের সাথে সব সম্পর্ক শেষ। বাগনানে পা রাখতে ভয় পাই, অনেক স্মৃতি জড়িয়ে আছে যে। হয়তো দাদার সাথে দেখা হয়ে যাবে, কি বলবো, তবু হয়তো ওখানেই ফিরে যাব। অর্ণবও রাজি আছে, বলেছেও একদিন। মামা মামি আমার জন্য অনেক কিছু করেছে। আজ এই শেষ বয়সে মামিকে দেখা আমাদের কর্তব্য। তুমিও একটা আশ্রয় খুঁজে পাবে, কথা বলার লোক পাবে। মামিও প্রায়শই বলে, বৌমা তোমার মনের অবস্থাটা বুঝি, তবু একটা কথা বলি তোমায়, জীবন যেভাবে আসে তাকে সেইভাবে নিতে হয়। এখানে এলে হয়তো তোমার দাদার সাথে মরে যাওয়া সম্পর্কটা আবার জীবন ফিরে পাবে। আর কতদিন এভাবে ভাড়া বাড়িতে থাকবে? তোমরা চলে এসো এখানে। তোমরা কি তাহলে চলে যাবে? সেই রকম ইচ্ছেই আছে। সামনের মাসে হয়তো আমরা বাগনান চলে যাব, যেখান থেকে একদিন জীবনের শুরু, যেখানে একদিন সব শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে না হয় আরও একবার শুরু করে দেখি। একটা বিষাদ ঘিরে ধরেছিল আমায়। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। ফেরিঘাটে বেশ ভিড়ও জমে উঠেছে। সান্ধ্য ভ্রমণে অনেকেই আসেন এখানে, একটু জিরিয়ে নেন গঙ্গার বাতাসে। আলু কাবলি, ঘুগনি, ছোলা, চমকানি, ফুচকা, আইসক্রিমের পসরা নিয়ে হাজির খুচরো বিক্রেতারা। ছন্দা কাকিমা বলে, এই হলো আমার গল্প, চলো এবার ওঠা যাক। মানুষটা একা বাড়িতে আছে, আমি ছাড়া তো নিজে কিছু করে উঠতে পারে না। একটা বিষাদমাখা সন্ধ্যা গায়ে মেখে ফিরে আসি বাড়ি। সারাটা সন্ধ্যা শুধু ছন্দা কাকিমার কথা ভেবেছি, পড়ায় মন বসাতে পারিনি। রাতে বিছানায় শুয়ে শুয়ে শুধু ছন্দা কাকিমার বলা কথাগুলো ভাবছিলাম। কিছুতেই ঘুম আসছিল না। এখন কত রাত কে জানে, নিবিড় নিঝুম নীরবতার মধ্যে জেগে আছি অথচ যেন জেগে নেই। 4 দেওয়ালে বন্দি এই ঘরে যেন শুধু শরীর আছে, মন অন্য কোথাও। চাঁদের দুধ সাদা নরম আলো কাচের জানালার মধ্য দিয়ে ফিল্টার হয়ে ছড়িয়ে পড়েছে আমার বিছানায়। মাথার উপর উষা সিলিং ফ্যানটা বনবন করে ঘুরেই চলেছে, আর তার সাথে মাথার মধ্যে ঘুরছে ছন্দা কাকিমার বলা কথাগুলো। ভালোবাসা কি গভীর, কি ভীষণ তার ব্যাপ্তি, কি প্রগাঢ় তার অঙ্গীকার। মুখে লোক দেখানো ভালোবাসা বলা নেই, আছে মুষ্টিবদ্ধ 2টি হাত অঙ্গীকারবদ্ধ। হিমালয়ের মতো সুউচ্চ, প্রশান্ত মহাসাগরের মতোই তার গভীরতা। আবছায়া একটা অবয়বের মতো মনে পড়ে তনিমার মুখ। কোনো এক গহীন মনের কোণে কেউ যেন নীরবে চিৎকার করে বলে ওঠে, ভালোবাসি, ভালোবাসি। পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে সে চিৎকার প্রতিধ্বনির মতো বেজে ওঠে, ভালোবাসি, ভালোবাসি।
ঘুমে জড়িয়ে আসে চোখ। সকালে ঘুম ভাঙে অনেক দেরিতে। মোবাইল খুলে দেখি তনিমার হোয়াটসঅ্যাপ, থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং ফ্রেন্ড রিকোয়েস্ট। ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াই। বাগানের গাছগুলো ছন্দা কাকিমার হাতে রোজ জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে। ছন্দা কাকিমাকে দেখতে পেলাম না, তবে জবা, বেলি, টগর, হাসনুহানা গাছের মাটি ভিজে, অর্থাৎ ভোরবেলায় ছন্দা কাকিমা গাছে জল দিয়ে গিয়েছে। অর্ণববাবুকে দেখতে পাই বাগানের বাঁধানো জায়গায় হুইল চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। নির্বাক তাকিয়ে থাকে অর্ণববাবুর দিকে। মানুষটাকে ভালো লেগে যায়। কত ঝড়ই না বয়ে গিয়েছে অর্ণববাবুর জীবনে। ঈশ্বর একটা পা কেড়ে নিয়েছেন, তবুও মানুষটা তাল গাছের মতোই রিজু। ঘরে ঢুকে মোবাইলের নেট অন করতেই ওই মেসেজটা দেখতে পেয়েছিলাম। আমি লিখেছিলাম মোস্ট ওয়েলকাম, সুপ্রভাত। ও পাঠিয়েছিল একটা গুড মর্নিং মেসেজ, ফরওয়ার্ড করে দিই আমিও। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে, কি করছো? উঠলাম সবে ঘুম থেকে। এতক্ষণ ঘুমাচ্ছ? রাতে ঘুম হয়নি? গরমে ঘুম আসেনি, ভোর রাতে ঘুম এসেছিল, উঠতে দেরি হয়ে গেল। আজ কলেজ যাবে তো, না কাট মারবে? যাবো, তবে একটু দেরিতে। আজ বিডি স্যারের ক্লাস আছে। তুমি যাবে তো কলেজ? আজ আসছি না, বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কাল দেখা করো কলেজে, কথা আছে। দেরি হয়ে গিয়েছিল, ফোন রেখে দ্রুত রেডি হয়ে নিই। বিডি স্যারের ক্লাসে ঢোকার মুখে রঞ্জনের সাথে দেখা হয়ে গেল। রঞ্জন বলে, ক্লাস সেরে গেটে ওয়েট করিস, দরকার আছে। কি দরকার সেটা বলবি তো? বললাম তো বাল, দরকার আছে, গেটে থাকবি। কথাটা বলে রঞ্জন আর দাঁড়ায় না। আমিও ক্লাসে ঢুকি। ক্লাস শেষ করে গেটে দাঁড়িয়ে আছি। রঞ্জনের দেখা নেই। বিবেক হন্তদন্ত হয়ে এসে হাজির হয়। রঞ্জন এসেছিল? আমাকে ওয়েট করতে বলে হাওয়া আমাকেও বলেছিল গেটে ওয়েট করতে। কি ব্যাপার বলতো? ধুর, ও শালার কথা আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। ওই বলতে পারবে সব। কথা বলতে বলতে রঞ্জন এসে হাজির। কোনো রকম ভনিতা না করেই বলে, আজ 6টা নাগাদ কালী মন্দির চলে আসিস। বিবেক জিজ্ঞেস করে, ঠেক বসবে নাকি? চটুল হাসি খেলে যায় রঞ্জনের ঠোঁটে। ফিঙেদা ফোন করেছিল, একটা মিলিটারি রাম জোগাড় করেছে। আমার কাছেই আছে জিনিসটা, সন্ধেটা জমে পুরো ক্ষীর হয়ে যাবে। বিবেকের চোখ দুটো চকচক করে ওঠে। মাইরি, ফিঙেদা পুরো গুরুদেব। কতদিন আমাদের ঠেক বসেনি, শালা সন্ধেটা পুরো ঝিঙালালা হয়ে যাবে। গাজানা হলে মালের সাথে ঠিক জমবে না। 20 টাকা ছাড়। রঞ্জন আমাদের দুজনের কাছ থেকে 20 টাকা করে নিয়ে চলে গেল। ঠিক হলো, রঞ্জন আর বিবেক বাইকে করে পৌঁছে যাবে। আমি সাইকেলে ফিঙেদাকে 5:30 নাগাদ তুলে নেব। 8:30টার মধ্যে ঠেক গুটিয়ে যে যার বাড়ি চলে যাব। বেশ কিছুদিন পর আবার ঠেক বসছে। মনটা ফুরফুরে ছিল। 5:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম ফিঙেদার বাড়ি। ফিঙেদা তৈরি হয়েছিল, বলে, পেছনে বস, আমি চালাবো। ফিঙেদার বাড়ি একটু ভেতরের দিকে। এখান থেকে কালী মন্দির সাইকেলে যেতে মিনিট 30 লাগে। ফিঙেদা জিজ্ঞেস করে, রঞ্জনদা বেরিয়ে গেছে? গেছে হয়তো। রঞ্জন দুবার ফোন করেছিল, বলল ঠিক সময় চলে আসিস, দেরি করিস না যেন। ফিঙেদা জিটি রোড ছেড়ে বাদিকের গলিপথ ধরল। জিজ্ঞেস করলাম, এদিকে ঘুরলে কেন? জিটি রোড ধরেই তো যেতে পারতে। এটা শর্টকাট, তাড়াতাড়ি পৌঁছে যাব। রাস্তাটা আমিও চিনি। এই গলিপথ ধরে কিছুটা এগোলেই গঙ্গা। গঙ্গার পাড় ধরে রাস্তাটা এঁকে বেঁকে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সোজা কালী মন্দির চলে গিয়েছে। রাস্তাটা আমার চেনা হলেও পারতপক্ষে এই রাস্তায় আমি আসি না। গঙ্গার পাড় ধরে এই রাস্তাটা একেবারেই জনমানবহীন, আলো নেই। অন্ধকার হয়ে গেলে পথ চিনে চলাই দায়। সরু রাস্তার দুধারে ঝোপঝাড়, সাপখোপের বাস, রাত হলে বুনো বিড়াল, শিয়ালের ডাক শোনা যায়। মাঝে কিছু ডাকাতির ঘটনা ঘটেছিল, শোনা যায়। নৌকা পাড়ে ভিড়িয়ে এই ঝোপঝাড়ের পথ ধরে চলে আসে ডাকাত দল। কাজ সেরে এই পথে ফিরে যায়। ফিঙেদাকে বললাম, খানাখন্দ, ঝোপঝাড়, এদিক দিয়ে না গেলেই পারতে। ওর তোর ভয় করছে নাকি? ভয়ের কথা কে বলেছে? কুকুর তাড়া করে। ছ্যাঁচড়ামো করিস না তো গান্ডু, চুপচাপ চল। কথাটা বলে দ্রুত প্যাডেল টানতে থাকে ফিঙেদা। গঙ্গার পাড়ে পৌঁছে ফিঙেদা বাদিকে টার্ন নিতে ঝোপঝাড়ের ভেতর দিয়ে সরু পায়ে চলা রাস্তাটা চোখে পড়ে। সন্ধ্যা তখন নেমে এসেছে। দূর দিগন্তে হালকা আলোর রেখা। ঝোপঝাড়ের ফাঁক গলে সরু সুতোর মতো আলোয় রাস্তাটা কিছুটা হলেও এখনও দেখা যাচ্ছে। একটু পরে অন্ধকার ঘন হয়ে এলে চেনা পথে অনেকটা আন্দাজেই সাইকেল চালাতে হবে। দ্রুত সাইকেল চালাতে থাকে ফিঙেদা। এরই মধ্যে একটা বিপদ ঘটে যায়। কোথা থেকে দুটো জঙ্গলি কুকুর ঘেউ ঘেউ করতে করতে আমাদের সাইকেল তাড়া করে। ভয়ানক চোখ দুটো আগুনের মতো জ্বলছে, দাঁত বার করে হিংস্র চিৎকার। আমি সাইকেলের পেছনে বসেছিলাম। দুটো কুকুর সাইকেলের দুপাশে ঘেউ ঘেউ করতে করতে ছুটতে থাকে। ভয় সিটিয়ে যাই, পা দুটো তুলে বসার চেষ্টা করি। ফিঙেদা বলে, ভয় পেলে আরও তাড়া করবে, চুপচাপ বসে থাক, কিছু দূর এগিয়ে চুপ করে থাকবি।
ঠিক এই জন্য তোমায় এই রাস্তা দিয়ে আসতে মানা করেছিলাম। কথাটার উত্তর না দিয়ে ফিঙেদা দ্রুত প্যাডেল টানতে থাকে। কুকুর দুটো পেছন ছাড়ে না। ফিঙেদা ফট করে একটা কাণ্ড করে বসে। সাইকেল থামিয়ে তড়াক করে নেমে কুকুর দুটোর মুখোমুখি দাঁড়ায়। কুকুর দুটোও দেখে দাঁড়িয়ে গিয়েছে। একটু তফাৎ রেখে হিংস্র চিৎকার করতে থাকি। ততক্ষণে আমিও সাইকেল থেকে নেমে পড়েছি। ফিঙেদা দেখি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কুকুর দুটোর দিকে। কুকুর দুটো তখনও চিৎকার করে যাচ্ছিল। ফিঙেদা রাস্তার পাশে পড়ে থাকা গাছের একটা শুকনো সরু ডাল কুড়িয়ে নেয়। ডালের গায়ে লেগে থাকা শুকনো পাতাগুলো এক হাতে ছিঁড়তে ছিঁড়তে দুপা এগোতেই দেখি কুকুর দুটো চিৎকার করতে করতে পিছু হটতে থাকে। ফিঙেদা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আমিও ফিঙেদার পাশে এসে দাঁড়িয়েছিলাম। কুকুর দুটো তখনও ঘেউ ঘেউ করে চিৎকার করে যাচ্ছিল। ফিঙেদা বলে, সাইকেলে ওঠ, আর মনে হয় তারা করবে না, আর ধাওয়া করলেও বেশি দূর যাবে না, ওদের এলাকার বাইরে যাবে না ওরা। সত্যি দেখলাম কুকুর দুটো অল্প একটু তাড়া করে ঝোপঝাড়ের মধ্যে মিলিয়ে গেল। ফিঙেদা বলে, বুঝলি কিছু? জীবনটা তো কম দেখলাম না। যতক্ষণ চুপচাপ থাকবি দেখবি সব শালা কুত্তার মতো তোর দিকে ঘেউ ঘেউ করবে। রুখে দাঁড়ালে সব শালা সটকে যায়। আমি আর কথা বাড়াইনি। মিনিট 15-র মধ্যে কালী মন্দিরে পৌঁছে যাই। অন্ধকার তখন ঘনিয়ে এসেছে। আকাশের অগুন্তি তারার আলোয় কালী মন্দিরের মাঠ যেন এক মায়াবী পরিবেশ। শ্বেতপাথরের থালার মতো বড় হলদেটে চাঁদ ঝুলিয়ে আছে আকাশের গায়ে। দূর থেকে শহরের আলো ভেসে আসছে। রঞ্জন আর বিবেককে কোথাও দেখতে পেলাম না। ফিঙেদা বলে, আর কোথায় গেল রে সবগুলো? পকেট থেকে মোবাইল বের করে ফোন করতে যাব, মন্দিরের ভেতর থেকে বিবেকের গলার আওয়াজ পাই, ভেতরে চলে আয়। ফিঙেদা স্বগোক্তোক্তির মতো বলে। শালা দুটো ভেতরে বসে আছে। মন্দিরের ভেতরটা অন্ধকার। ছোট একটা প্রদীপ জ্বলছে। কে বা কারা প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় জানা নেই। সাধু সন্তদের আসা যাওয়া আছে, হয়তো তাদেরই কেউ প্রদীপ জ্বালিয়ে দেয়, কিংবা আশেপাশের গায়ের কোনো লোকজন। প্রদীপের মৃদু আলোয় কালীমূর্তি চোখে পড়ে। চোখ দুটো রক্তের মতো লাল, বিড়ালের চোখের মতোই জলজল করছে। চুল আলুলায়িত হয়ে ছড়িয়ে আছে মূর্তির পিঠ অবধি। ডান হাতে ছিন্ন নরমুণ্ড, বাম হাতে পানপাত্র। আধো অন্ধকারে মূর্তিটি দেখে ভয় লাগে। বিবেক আর রঞ্জন দেখলাম মন্দিরের ভেতরে ছায়া মূর্তির মতোই দুপা ছড়িয়ে গল্প করছে বসে। ফিঙেদা জিজ্ঞেস করে রঞ্জনকে, অন্ধকারে বসে আছিস কেন? কখন এলি? এই এলাম একটু আগে। তোমাদের জন্য ওয়েট করছিলাম। তোমাদের দেরি হলো কেন? আর বলিস না, দুটো কুকুর তাড়া করেছিল। তোরা এলি কিসে? বাইক দেখলাম না। মন্দিরের পেছনে রেখেছি। বাইরে চল, ভেতরটা কেমন ঘুপছি, গরম লাগছে। মন্দির গৃহ থেকে বেরিয়ে আমরা মন্দিরে চাতালের ওপর বসি। এখান থেকেও কালীমূর্তি পরিষ্কার দেখা যায়, তবে মন্দির গৃহের গরম ভাবটা এখানে নেই। চারিদিকে গাছগাছালি থাকার সুবাদে ঠান্ডা একটা এলোমেলো হাওয়া দিচ্ছে। গায়ের ঘাম তখন শুকোতে শুরু করেছে। রঞ্জন আসর সাজিয়ে বসে। আসর সাজানোতে রঞ্জনের জুড়ি নেই। ব্যবস্থা পুরো পাকা। হ্যান্ডব্যাগ থেকে একে একে বের করে মিলিটারি রামের পাইট, খবরের কাগজ, চিপস, ভাজা বাদামের প্যাকেট, ছোলা ভাজা, জলের বোতল, প্লাস্টিকের গ্লাস। খবরের কাগজ বিছাতে বিছাতে ফিঙেদা বলে, মায়েরি তোর শালা মাল লগ্নে জন্ম। রঞ্জন চোখ না তুলে খবরের কাগজে ওপর ছোলা আর ভাজা বাদাম মেশাতে মেশাতে বলে, কতদিন পর আবার ঠেক বসলো বলো তো। ফিঙেদা পাইটের ছিপি খুলে প্লাস্টিকে 4টে গ্লাসে রাম ঢালে। জলের বোতল থেকে গ্লাসে অল্প জল মেশায়। বিবেক বলে, আর এক বোতল জল হলে ভালো হতো। ফিঙেদা একটা কাঁচা খিস্তি করে বলে, মাল খেতে এসেছিস না জল? এই শ্মশানকালী মন্দিরে আগে অনেকবার এসেছি। জায়গাটা আমাদের সবার চেনা। বললাম, মন্দিরের পেছনে একটা জলের কল আছে তো, জল থাকে সব সময়, দরকার হলে নিয়ে নেওয়া যাবে। বিবেক বলে, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস? জলের লাইন আছে জানি, কিন্তু জল কেমন তার খোঁজ রাখিস? আরে বাবিন, রঞ্জনের কাছে তোর একটা নতুন খবর শুনলাম। কে রে মাইরি, গল্পটা বল। রঞ্জন মুখে চওড়া হাসি টেনে বলে, আমাদের বাবিনও কম যায় না মাইরি। হেব্বি ব্যাপার ফিঙেদা। শালা কাকিমার সাথে মার্কেটিংয়ে যাবে বলে আমাদের সাথে নুন শো যাওয়া ক্যান্সেল করে দিল। ভাবো ব্যাপারখানা। তাই এই কাকিমাটা কে? তুমিও ফিঙেদা দিনকে দিন টিউবলাইট হয়ে যাচ্ছ। নিজের কাকিমা থরি, বাবিনদের ভাড়াটিয়া। মুখ দিয়ে একটা চুকচুক শব্দ করে ফিঙেদা। মাইরি পুরো ঝান্টু কেস তো। বিবেক আমাকে একটা খোঁচা দিয়ে বলে, চুপ করে আছিস, কেসটা শোনা আমাদের। কথাগুলো আমার ভালো লাগছিল না। ছন্দা কাকিমার কাছে শুনেছি ভালোবাসা কি জিনিস, জেনেছি তার গভীরতা কতটা। কালকের একটা সন্ধ্যা আমাকে অনেকটাই বদলে দিয়েছে। প্রজাপতির পাখায় পাখায় ঘুরে বেড়ানোর মতো আমাদের এই উড়ো ক্ষয়ী শারীরিক জিজ্ঞাসা বড্ড খেলো মনে হয়েছে।
ছন্দা কাকিমা টোটোতে ফেরার সময় বলেছিল, যে একবার ভালোবাসার স্বাদ পেয়েছে তার মুখে অন্য কিছু রুজবে না। অর্ণববাবু আর ছন্দা কাকিমার মধ্যে যে ভালোবাসার রাজপ্রাসাদ দেখেছি তাতে স্তম্ভিত হয়েছি। জীবনে কত ঝড় বয়ে গেছে, তবু এক টুকরো ভালোবাসা, পাশে থাকার সুতীব্র অঙ্গীকারে দুহাতে সামলেছে সহস্র ঝড়। সেই ছন্দা কাকিমাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলছিল। ভালো লাগছিল না রঞ্জন ফিঙেদার কথাগুলো। মাথা ঝিমঝিম করছিল আমার। ওদের থামানো দরকার। ঠিক সেই সময় ফিঙেদার মুখে আবার সে চুকচুক শব্দ। কেস তো একেবারে শুটকেস হয়ে গেছে দেখছি। ফিঙেদা, উনি আমার নিজের কাকিমার মতো। বিবেক ফিক ফিক করে হাসে। ছাড় তো, নিজের কাকিমার মতো। এবার একেবারে নিজের করে নে। যতদিন ভালো লাগবে ঘুরে ফিরে বেড়া, নুন সয়ে নিয়ে যা, গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে দে। তারপর যখন পোষাবে না ছুঁড়ে ফেলে দিস। ফিঙেদাকে দেখে শেখ, খাও পিও মজ করো। ফিঙেদা গাজায় লম্বা টান দেয়। সুরসুরি শালা সবার আছে, মস্তি করে নে। তোর কাকিমাও ফুল মস্তি নেবে। জীবনটা শালা কম দেখলাম না তো। শালা পাতে সন্দেশের সাথে একটা রসগোল্লা সবাই চায়। আমার ভালো লাগছিল না এসব। বিবেককে ধমকে উঠি, তুই থামবি? রঞ্জন জিভ বের করে একটা অদ্ভুত শব্দ করে। শালা, তোকে দেখলে হিংসে হয়। কপাল করে জন্মেছিস মাইরি। আমাদের একটা জোটে না, আর তুই দুটোকে নিয়ে ঘুরছিস। ফিঙেদা বলে, তুই তো ছুপা রুস্তাম নিকলা, এই দ্বিতীয়টা কে? রঞ্জনের মুখে চটুল হাসি। আমাদের কলেজের তনিমা, হেব্বি দেখতে মাইরি, আর কি ফিগার, শালা ফুল কাশ্মীর কি কলি। চমকে উঠি রঞ্জনের কথায়। কি ফালতু বকছিস? আমাদের কি ভাবিস তুই চাদু? তুই শালা একাই জলে ডুব দিতে জানিস না, ডুব আমরাও দিতে জানি। কালকে তুই কাকিমার সাথে মার্কেটিংয়ে যাবি বলে আমাদের সাথে নুন সয়ে গেলি না, কাটিয়ে দিলি আমাদের। কিছুক্ষণ পরে তোকে কলেজ গেটে দেখলাম তনিমার সাথে। খাসা জিনিস মাইরি, পুরো কলেজ শালা খাবি খাচ্ছে। তারপর দেখলাম দুজনে হাঁটা লাগালি। বিবেক তখন বলল, কোথায় যায় চল তো দেখি। দেখলাম গায়ে গা লাগিয়ে হাঁটছিস, হাত ধরছিস। একবার দেখলাম তোর হাত তনিমার পিঠ ছুঁয়ে গেল। হাঁটতে হাঁটতে দেজ কফি শপে ঢুকলি। ফিঙেদা চুকচুক করে হাসে। পুরো চুমু কেস তো মাইরি, খাও পিও মজ করো। বিবেক গাজায় শেষ টান দিয়ে বলে, হেভি ফিগার মাইরি ফিঙেদা, সারা বুক তো নয় যেন খাজুরাহ। রঞ্জনের মুখে সে অদ্ভুত এক শব্দ, কেমন যেন গা গুলিয়ে ওঠে আমার, বমি পায়। শালা, তুই একাই খাবি? আমরা ভাগ পাবো না? একদিন নিয়ে আয় শালা এখানে, একটু হাতের আর ঠোঁটের সুখ করে নিতাম। আমার মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। আর ঠিক তখনই চোখ চলে যায় শ্মশান কালী মূর্তির দিকে। অমাবস্যার মতো নিকশ কালো গায়ের রং, দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। এক হাতে ধরা ছিন্ন নরমুণ্ড, রক্তের স্রোত বইছে। অন্য হাতে পানপাত্র। কি হিংস্র দুটো চোখ, কি ভয়াবহ রূপ। নারী মূর্তি যেন ক্রমশ মিলিয়ে যাচ্ছে, মাংসগুলো খসে খসে পড়ছে। সেখানে আর মাংস নেই, শুধু হাড়গোড় আর পাঁজর, একটা কঙ্কাল। ডান হাতে ধরা ছিন্ন নরমুণ্ড দুলছে আর দুলছে। বহির জগৎ থেকে যেন ক্রমশ বিলুপ্ত হয়ে যেতে থাকি আমি। মাথার মধ্যে কেউ যেন ফিসফিস করে বলে ওঠে, কি দেখছিস, নারী মাংস না মাংসের নিচে হাড়? রঞ্জনের কথা কানে আসে, কি রে, নিয়ে আয় একদিন আমাদের থেকে, একটু কচলাই স্ফূর্তি করে নি। আমার মাথার মধ্যে আগুন জ্বলে যায়। দাউ দাউ করে জ্বলছে আগুনে লেলিহান শিখা। চোখের সামনে দেখতে পাই ছিন্ন ভিন্ন নরমুণ্ড দুলছে আর দুলছে। ছিটকে পড়ছে লাল রক্ত, রক্তের ধারায় ভিজে যাচ্ছি আমি। চোখের সামনে জেগে আছে কখানা হাড়। হাতে ধরা ছিল মদের গ্লাস। অসমাপ্ত মদ ছুঁড়ে মারি রঞ্জনের মুখে। তারপর এলো পাথারি ঘুষি। রঞ্জন পড়ে যায় মাটিতে। ফিঙেদার বিবেক উঠে দাঁড়িয়েছিল। কি করছিস? কথাটা যেন কানে আসে না। বিবেক ছাড়াতে চায় আমাদের। আমার হাত ধরে টান মারে, একটা সজোরে ধাক্কা দিই। লাথি কষায় বিবেকের পেটে। বিবেক ছিটকে পড়ে যায় মাটিতে। মিলিটারি রামের বোতল ছুঁড়ে মারি। তারপর উদ্ভ্রান্তের মতো দৌড়তে থাকি। আমার সাইকেলটা মন্দিরের পাশে রাখা ছিল। পাগলের মতো সাইকেল চালাতে থাকি। চোখের সামনে দুলছে ছিন্ন নরমুণ্ড, রক্তস্রোত বইছে। কে যেন বলে যাচ্ছে, কি দেখলি আজ, নারী মাংস না হাড় আর পাঁজর? ভোরবেলায় ঘুম ভেঙে গিয়েছিল। সূর্যের আলো তখনও ফোটেনি ভালোভাবে। কালো মেঘে যখন আকাশ ছেয়ে যায়, ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে। গাড়ির কাছে যেমন সবকিছু ঝাপসা দেখায়, ঠিক তেমনই একটা ধোঁয়াটে আবছা আলোয় ঘর আলো আঁধারি হয়ে আছে। বিছানায় চাদর মুড়ি দিয়ে পড়ে রইলাম কিছুক্ষণ। আলো ক্রমশ ফুটতে শুরু করলো। ঝুরঝুরে গুঁড়ো বালির মতো মিঠে রোদে ঘরের আবছা অন্ধকার ক্রমশ কেটে যেতে থাকে। মাথাটা ঝিমঝিম করছে তখনও। বিছানায় শুয়ে শুয়ে কালকের ঘটনাটা ভাবছিলাম। জানি না আজ কিভাবে রিয়াক্ট করবে রঞ্জন বিবেকরা। যাই করুক না কেন, আমার কিছু যায় আসে না তাতে। বিছানা ছেড়ে বারান্দায় আসি। আকাশ আজ বেশ পরিষ্কার।
সুনীল আকাশে সাদা সাদা মেঘ ছোট ছোট ডিঙি নৌকার মতো ভেসে বেড়াচ্ছে। মিঠে রোদ নেচে নেচে এলিয়ে পড়েছে আমার বারান্দার কার্নিশে। হালকা হাওয়ায় শীতল হয়ে আসে শরীর। ভোর তো রোজই হয়, আজ যেন নতুন করে এক নতুন ভোর দেখছি। এরই মধ্যে নিত্যদিনে রোজ নামচা শুরু হয়ে গিয়েছে। গুটি কতক সাইকেল আরোহীতে দেখতে পাই, বেরিয়ে পড়ছে নিত্যদিনের কাজে। বারান্দা থেকে দেখতে পাই পাড়ার মোড়ে চায়ের দোকানের ঝাঁপ ইতিমধ্যেই খুলে গিয়েছে। পিচ ঢালা রাস্তায় আমারই সমবয়সী কয়েকজন ছেলেকে দেখতে পাই শর্টস আর কেটস পরে দৌড়চ্ছে। আশেপাশের বাড়ির ছাদে ইতিমধ্যে মর্নিং ওয়াক শুরু হয়ে গিয়েছে। মধ্যবয়সী এক ভদ্রমহিলাকে রোজ দেখি ছাদের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘণ্টাখানেক হাঁটেন। আজ দেখি তিনিও আছেন, লম্বা লম্বা পায়ে ছাদ পরিক্রমা করছেন আপন মনে। দুহাত দুপাশে ছড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ চলে যায় আমাদের বাগানে। অর্ণবাবুকে দেখতে পাই হুইল চেয়ারে বসে বই পড়ছেন। ছন্দা কাকিমাকে অবশ্য দেখতে পাই না। হুইল চেয়ারে অর্ণবাবুকে বসার ব্যবস্থা করে দিয়ে হয়তো ভেতরে গিয়েছে। বারান্দার রেলিংয়ে দুই হাতের ভর দিয়ে নিচের দিকেই তাকিয়েছিলাম, দেখছিলাম অর্ণববাবুকে। আগে মানুষটাকে অনেকবার দেখেছি, আজ যেন নতুনভাবে দেখছি। একটু পরে দেখতে পাই চায়ের প্লেট হাতে ছন্দা কাকিমা বেরিয়ে আসে। অর্ণবাবুর হুইল চেয়ারের সামনে দড়ি দিয়ে একটা ছোট ঝুড়ি বাঁধা আছে। চশমা, পেন, খবরের কাগজ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার ব্যবস্থা। অর্ণবাবু হাতের বইটা ঝুড়িতে রেখে চায়ের কাপ হাতে তুলে নেন। ছন্দা কাকিমা উপরের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। আমাকে দেখে হাসে ছন্দা কাকিমা। এত সকালে উঠে পড়েছ? হাসি আমিও। ঘুম ভেঙে গেল যে। হাত নাড়ে ছন্দা কাকিমা। চা খাবে তো নিচে এসো। হাত নাড়ি আমিও। এখনো ফ্রেশ হয়নি কাকিমা। অর্ণবাবু চায়ের কাপ হাতে নিয়ে উপরের দিকে তাকান। চলে এসো বাবিন, একসাথে চা খাওয়া যাবে। অর্ণবাবুর ডাক উপেক্ষা করতে পারি না। আচ্ছা আসছি বলে নিচে চলে আসি। ছন্দা কাকিমা একটা ফাইবার গ্লাসে চেয়ার পেতে দিয়ে যায় অর্ণবাবুর পাশে। অর্ণবাবু বলেন, এতদিন এসেছি এখানে, তোমার সাথে সেইভাবে কথাই হয়নি। সকালে আমি রোজ দেখি আপনাকে এখানে বসে খবরের কাগজ বা বই পড়েন। আমার কলেজে তাড়া থাকে আর টিউশন সেরে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়, ফলে আর সেইভাবে কথা হয়নি। তোমার কোন ক্লাস হলো? 12 ক্লাস, সামনের বছর উচ্চ মাধ্যমিক। এরপর কি নিয়ে পড়াশোনা করবে কিছু ভেবেছো? প্রশ্নটা শুনে অস্বস্তিতে পড়ে গেলাম। ঠিক সেইভাবে কিছু ভাবিনি। কি উত্তর দেব ভাবতে ভাবতেই হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল হোটেল ম্যানেজমেন্ট। অর্ণববাবু চমকে ফিরে তাকান আমার দিকে। হাতে ধরা চায়ের কাপ থেকে চা ছলকে ওঠে। কথাটা বলে আমিও অস্বস্তিতে পড়ে যাই। অর্ণববাবু তারপর ধীরে ধীরে বলেন, আর যা খুশি নিয়ে পড়াশোনা করো, হোটেল ম্যানেজমেন্ট পড়ো না। জিজ্ঞেস করি কেন? অর্ণববাবু হাসেন, বড় করুণ সে হাসি। বড় কষ্টের জীবন, নিজের বলতে কিছু থাকে না। তারপর চায়ে এক চুমুক দিয়ে বলেন, আমিও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছিলাম, একটা বড় হোটেলের ফ্লোর ম্যানেজার ছিলাম। নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য এতটুকু সময় পেতাম না, তাই বললাম কথাটা। তবে তোমার ইচ্ছে থাকলে অবশ্যই পড়তে পারো, লাইনটা ভালো, প্রসপেক্ট আছে, পরিশ্রম করতে পারলে জীবনে অনেক উন্নতি করতে পারবে। কথার মাঝে চা দিয়ে যায় ছন্দা কাকিমা। নাও চা খাও, চা খেয়ে বলো কেমন হয়েছে। অর্ণববাবু হাসেন, তোমার কাকিমা কিন্তু খুব ভালো চা বানায়, এই হাতের চা খেয়েই তো তোমার কাকিমার প্রেমে পড়েছিলাম। কথাটা বলে হো হো করে হাসতে থাকে অর্ণববাবু। ছন্দা কাকিমা কপট রাগ দেখায়, ধ্যাত কি হচ্ছেটা কি। ছন্দা কাকিমা একটা চেয়ার নিয়ে এসে আমাদের পাশে বসে। চায়ের কাপে চুমুক দিয়ে বলি, চাটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে। চিনি ঠিক আছে তো? তোমার কাকা আবার বেশি মিষ্টি পছন্দ করে না। একদম ঠিক আছে, সকাল সকাল এরম চা পেলে আর কিছু চাই না। তাই বলছো তাহলে? কথাটা বলে হাসতে থাকে ছন্দা কাকিমা। সে হাসিতে যোগ দেন অর্ণববাবুও। তোমার কাকিমার হাতে চা যে একবার খেয়েছে সে মজেছে। ছন্দা কাকিমা গালে হাত দিয়ে চোখ বড় বড় করে বলে, তাই বুঝি? তুমি মজেছো বলছো? হাসি ঠাট্টায় আমাদের গল্প জমে ওঠে। অর্ণববাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে প্লেট নামিয়ে রাখে ঝুড়িতে। ঝুড়ি থেকে বইটা হাতে তুলে নেয়। অন্যমনস্কভাবে দুই একটা পাতা উল্টাতে উল্টাতে বলে, তোমার কাকিমার কাছে শুনেছ কিনা জানি না, সামনের রবিবার আমরা চলে যাচ্ছি। চমকে উঠি কথাটা শুনে। মনে পড়ে যায় ছন্দা কাকিমার বলা কথাগুলো। সামনের মাসে হয়তো আমরা বাগনান চলে যাব, যেখান থেকে একদিন জীবনের শুরু, যেখানে একদিন সব শেষ হয়ে গিয়েছিল, সেখান থেকে না হয় আরও একবার শুরু করে দেখি। হয়তো শব্দটার মধ্যে একটা অনিশ্চিত ভাব ছিল, কিন্তু সেটা যে এত দ্রুত নিশ্চিতভাবে এগিয়ে আসবে ভাবিনি। হঠাৎ যেন ভোরের আকাশটাকে বিষাদময় মনে হয় সূর্যের অনিন্দ সুন্দর মুখ যেন কেউ ঢেকে দিয়েছে কালো কাপড়ে। অভ্যস্ত জীবনের একটা সাজানো গোছানো বাড়ি ছেড়ে কেউ চিরদিনের মতো চলে গেলে যেমন সব শূন্য লাগে, মনে হয় যেন একটা মানুষ নেই, ঠিক সেই রকম সীমাহীন এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে আমায়।
নেই, কিছু নেই, সব ফাঁকা, সব শূন্য। নিঃসঙ্গ এক বালুচরে আমি একা, শুধু একা। দূরে, বহু দূরে সামুদ্রিক গর্জন যেন নৈশব্দের কোলাহলের মতো। চোখ চলে যায় ছন্দা কাকিমার দিকে। ছন্দা কাকিমা বাগানের দিকে চেয়ে আছে। সে চোখে যেন অসীম শূন্যতা। পলকহীন চোখ যেন কিছু দেখছে অথবা কিছু দেখছে না। নীরবতা ভেঙে অর্ণববাবুই প্রথমে কথা বলেন। আমি বাগনানে মামা মামির কাছে বড় হয়েছি। মামা আজ আর নেই, মামি একা আছে, বয়স হয়েছে, অসুখ বিসুখ লেগেই থাকে। অনেকদিন ধরেই মামি বলছে বাগনানে চলে আসতে। আর আমার অবস্থা তো দেখছো। অ্যাক্সিডেন্টে পা হারিয়ে অথর্ব। ভেবেচিন্তে ঠিক করলাম বাগনানে ফিরে যাই। তোমার কাকিমাও একটা বড় ভরসা পাবে। ছন্দা কাকিমা বলে, তোমাদের কথা কোনোদিন ভুলতে পারবো না। সময় করে সবাই মিলে এসো একদিন আমাদের বাগনানে, কিছুদিন থেকে যেও। বাগনানের আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। রূপনারায়ণের তীরে একদিন চড়ুইভাতি করা যাবে, খুব মজা হবে। ছন্দা কাকিমা কথাগুলো আনন্দ করে হাসতে হাসতে বলল বটে, অথচ আমার মনে হলো সে কথা যেন প্রাণ নেই। কোথাও যেন একটা বিষাদ ঘিরে রয়েছে। আমার সবকিছু খুব ফাঁকা ফাঁকা লাগছিল। আর কেউ এসে কোনোদিন বলবে না, বাবিন কি করছো? কেউ এসে কোনোদিন বলবে না, বাবিন হাঁ করো দেখি, প্রসাদটা খেয়ে নাও। প্রসাদ খাওয়াতে গিয়ে সস্নেহে কেউ প্রসাদ সারা মুখে মাখিয়ে দিয়ে বলবে না, বেশ হয়েছে। অর্ণববাবু বলেন, এই কয়েকটা মাসে তোমরা বড় আপন হয়ে গিয়েছিলে। তোমাদের ছেড়ে যেতে সত্যি কষ্ট হবে, কিন্তু আজ না হোক কাল যেতে তো হবে একদিনই, বলো। তোমরা সবাই মিলে একদিন এসো আমাদের বাগনানে, আমাদেরও ভালো লাগবে খুব। চায়ের প্লেট নামিয়ে রেখে উঠে দাঁড়াই। কলেজ যেতে হবে, এখন আসি কাকু, সবাই মিলে একদিন এসে বাগনান ঘুরে যাব। ছন্দা কাকিমা বলে, কথা দিলে কিন্তু, মনে থাকবে তো? আসবো কাকিমা, একদিন না বলে কয়ে দুম করে চলে আসবো। এখন আসি কাকিমা, এসো আবার। মোবাইল চার্জে বসানো ছিল। ঘরে এসে নেট অন করতে দেখি হোয়াটসঅ্যাপে তনিমার মেসেজ, সুপ্রভাত, আজ কলেজে আসছো তো? একটা সুপ্রভাত মেসেজ ফরওয়ার্ড করে দিয়ে লিখি, হ্যাঁ আসবো কলেজে, তুমি আসবে তো? তনিমার মেসেজ ভেসে ওঠে স্ক্রিনে, আসছি। আজ কখন ফাঁকা থাকছো? তোমার জন্য 24 ঘন্টাই ফাঁকা। তনিমা গালে হাত দেওয়া, চোখ বড় বড় করা দুটো ইমোজি দিয়ে বলে, তাই? আজ 11টা নাগাদ ক্লাস আছে কি? মনে মনে হিসেব করে নিই, সকালের দুটো ক্লাস আজ করতেই হবে। হোয়াটসঅ্যাপে টাইপ করি, সকালে দুটো ক্লাস আছে, 11টার পর ফাঁকা থাকবো। ঠিক আছে, আমি 11টায় কলেজ গেটে থাকবো, দরকার আছে একটু। মজা করেই লিখি, কি দরকার শুনি? যে প্রশ্নটা থেমে আছে, বলবো তোমায়। থমকে গেলাম একটু। তনিমা কোন প্রশ্নটার কথা বলতে চাইছে আকাশ পাতাল ভেবেও মাথায় আসে না। জিজ্ঞেস করি, কোন প্রশ্ন? হেয়ালি ছেড়ে সোজাসুজি বলে দিতেই তো পারো। সব কি আর হোয়াটসঅ্যাপে শুনবে? না হয় সামনাসামনি শোনাবো তোমায়। কথাটা বলে অফ হয়ে যায় তনিমা। আমিও নেট বন্ধ করে কলেজের জন্য তৈরি হই। সকালের দুটো ক্লাস করে 11টা নাগাদ কলেজ গেটে চলে এসেছিলাম। ক্লাস দুটো করেছিলাম বটে, তবে তনিমার সকালের বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরছিল। কোন প্রশ্নটা থেমে আছে বুঝতে পারছিলাম না। টুকরো টুকরো হাজার কথার ভিড়ে ফিরে গিয়েছিলাম 2 বছর আগে। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছিল তনিমাকে। কলেজের ক্লাসের ফাঁকে সামান্য দেখা সাক্ষাৎ, 2-1টা কথা, একটু হাসি মজা, ভালো লাগাটা জমাট বাঁধতে শুরু করেছিল। টিফিন পিরিয়ডে কখনো ক্যান্টিনে, কখনো কলেজ গেটে, কখনো বা খোলা মাঠে বসে গল্প চলত। সামান্য কথায় তনিমার অনাবিল হাসি নতজানু করে দিত আমার 18 বয়সী উদ্ধত্ত যৌবনকে। কতদিন দুজনে একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছি। অপেক্ষা করেছি বাস স্ট্যান্ডে। কোনো দিন টোটোয় পাশাপাশি বসে বাড়ি ফিরেছি। তনিমার ঘ্রাণ ছুঁয়ে গেছে আমার শরীর। তখন তনিমা কলেজে একদম নতুন। তনিমার বন্ধুবৃত্ত তখনও বৃহৎ হয়ে ওঠেনি, কিন্তু অল্পদিনে তনিমাকে ঘিরে বেড়ে উঠল হাজার গুল্ম শাক। পেতে রাখা ইটের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। অদ্ভুতভাবে তনিমাকে বদলে যেতে দেখলাম। নিজের বন্ধুবৃত্ত নিয়ে থাকতো তনিমা। কোনো দিন কলেজে দেখা হলে সামান্য 2-1টা কথা জিজ্ঞেস করতাম, ভালো আছো? এই চলছে। ঘাড় নেড়ে কথাটা বলে পাশ কাটিয়ে চলে যেত তনিমা। এক পাহাড় অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকতাম তনিমার দিকে। তনিমার কাছে আমার স্পেসটা ক্রমশ ছোট হতে হতে বিন্দুতে এসে দাঁড়ালো। আমিও কি সরে যাইনি? আমিও যে তনিমার কাছ থেকে দূরেই সরে গিয়েছিলাম। অবহেলা আমি সহ্য করতে পারতাম না। বুকের বাদিকে বড় কষ্ট হতো। নান্টুদার বলা কথাগুলো মনে পড়ে যায়। আমাদের রকের আড্ডায় সেদিন নান্টুদা বেশ সিরিয়াস ছিল। সিগারেটের লম্বা টান দিয়ে বলেছিল, অমৃতাকে আমি সত্যি ভালোবেসেছিলাম। আমি জানতাম অমৃতাকে আমি কোনোদিন পাবো না। তবু ঘুড়ির সুতোর মতোই লাটাইয়ে আটকেছিলাম। জানতাম ছিটে যাবে,
তবু যতদিন আটকে থাকা যায়। টান টান সেই সুতোটা একদিন হঠাৎ করেই কেটে গেল। ভুল বললাম, ঠিক একদিনে নয়, দিনের পর দিন অবহেলা আর অনাদরের ঘর্ষণে কচ করে কেটে গেল একদিন। যে দূরে সরে যায় সে আর ফেরে না কখনো। কথাটা বোধহয় সত্যি নয় রে। দোষটা গিয়ে পড়ে তার ওপর যে দূরে সরে গিয়েছে। কিন্তু সত্যি কি তাই রে? মানুষ সম্পর্ক থেকে চট করে বেরোতে চায় না। সম্পর্ক ভাঙার বেদনা বড় কষ্টকর। মানুষ আঁকড়ে ধরে বাঁচতে চায়। অবহেলার পাহাড় জমতে জমতে মানুষ একদিন পাথর হয়ে যায়। তবু সেই পাহাড়ের বুক চিরে দেখলে দেখতে পাবি চোরা স্রোতের মতো তাতে অনর্গল বয়ে চলেছে হাজার ঝর্ণার জল। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে পৌঁছে গিয়েছিলাম কলেজ গেটে। তনিমাকে দেখতে না পেয়ে একটা সিগারেট ধরাই। এক মুখ ধোয়া ছাড়ি। কলেজ গেট তখন বেশ জমজমাট। মাছের বাজারের মতোই হই হট্টগোল। আশেপাশে চায়ের দোকানগুলোতে বেশ ভিড়। বেওয়ারিশ কুকুরগুলো দুই পায়ে ভর রেখে জিভ বের করে জিজ্ঞাসু দৃষ্টিতে বসে আছে দোকানগুলোর একপাশে, দুই একটা বিস্কুটের আশায়। খেলার ছলে কেউ বা ছুঁড়ে দিচ্ছে বিস্কুটের টুকরো। তনিমা কখন পেছন থেকে পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। তনিমার কথায় সম্বিত ফিরে পাই। কতক্ষণ এসেছ? এই তো এলাম, মিনিট 5। তনিমা আজ হালকা হলুদ রঙে চুড়িদার কুর্তা পরেছে। হালকা কাজলে দু চোখে যেন সাগরের গভীরতা। কানে ঝোলা দুল, কপালে একটা লাল টিপ। চুলগুলো পিঠের ওপর আলতোভাবে ছেড়ে রাখা। খুব সামান্য সাজ, তবু বেশ ভালো লাগছিল। হা করে কি দেখছো? হেসে ফেলি। তোমাকেই দেখছিলাম। সামান্য সাজেও তোমাকে বেশ ভালো লাগছে। চড়াইয়ের মতো চোখ পাকিয়ে তনিমা বলে, তাই বলছো তাহলে? যাক, কেউ তো বলল। তনিমা ঠোঁটে বিদ্যুৎ ঝিলিকের মতো হাসি ছলকে ওঠে। এতক্ষণ ধরে যে প্রশ্নটা মাথায় ঘুরছিল জিজ্ঞেস করে ফেলি। কি বলবে বলছিলে? এখানে দাঁড়িয়ে সব কথা বলবো নাকি? চলো তাহলে কোথাও বসা যাক। দেশ কফি শপে যাবে? তনিমা কি যেন ভাবে, তারপর বলে, না থাক, আজ না হয় একটু হাঁটি তোমার সাথে। কোথায় যাবে? হাঁটতে হাঁটতে কোথাও না হয় ঠিক পৌঁছে যাব। ঠিক কোথায় যাব ঠিক ছিল না। উদ্দেশ্যহীনভাবেই হাঁটতে থাকি। কলেজ গেট থেকে বেরিয়ে একটু এগিয়ে বাদিকে রাস্তা ধরি। এই রাস্তাটা অপেক্ষাকৃত নির্জন। একটু এগিয়ে গেলেই গঙ্গা। গঙ্গার পাড় ধরে রাস্তাটা ঘুরে চলে গিয়েছে স্টেশন পর্যন্ত। পাশাপাশি হাঁটছিলাম দুজন। কেউ কোনো কথা বলছিলাম না, তবু এই না বলা কথাগুলো হাজারো শব্দ হয়ে ধরা দিচ্ছিল আমাদের মধ্যে। রাস্তার একপাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। হাঁটতে হাঁটতেই শুনছিলাম সে স্রোতের গর্জন। গঙ্গার পাড়ে একটু দূর দূরান্ত নানা গাছগাছালি ছায়া দিয়ে ঘিরে রয়েছে। রোদটাই তেমন চড়া লাগছিল না। নীরবতা ভেঙে তনিমাই প্রথম কথা বলে, তোমার মনে আছে এই রাস্তা দিয়ে আগে আমরা কতবার হেঁটে স্টেশন চলে গিয়েছি? আজ অনেকদিন পর আবার এই রাস্তায় হাঁটছি। হাঁটতে থাকি আমরা। গঙ্গার কুলুকুল গর্জন ভেসে আসে। জল তরঙ্গের মতো শব্দ শোনা যায়। ছলাৎ ছল ছলাৎ ছল। তনিমা বলে, জীবনে কিছুই হারায় না, এভাবেই মুহূর্তগুলো ফিরে ফিরে আসে। অতীতের সেই মুহূর্তগুলো যেন আমিও নিবিড়ভাবে অনুভব করছিলাম। জিজ্ঞেস করি, কোন প্রশ্নটা থেমে থাকার কথা বলছিলে তুমি? তনিমা তাকায় আমার দিকে, হাসে, তারপর বলে, সেদিনের কথা মনে আছে? দেশ কফি শপ থেকে বেরিয়ে একটা প্রশ্ন করেছিলে আমায়। অবাক হয়ে তাকাই তনিমার দিকে। কোন প্রশ্নটা? স্থির পলকহীন চোখে তনিমা তাকায়। জিজ্ঞেস করেছিলে, সুদর্শন দা থেকে দা শব্দটা কি বাদ দেওয়া যায় না? আজ থেকে দা বাদ, শুধু সুদর্শন, আমার সুদর্শন। কিছু বলতে পারি না। হৃদয়ের মধ্যে শব্দ শুনে ছলাৎ ছল ছলাৎ ছল। পাশাপাশি হাঁটতে থাকি আমরা। আমার আঙুল ছুঁয়ে যায় তনিমার আঙুল। কুয়াশার ঝরে পড়া আতসের মতো শরীরে মিশে থাকে তনিমার শরীরের ঘ্রাণ। রাত জাগা পাখির মতোই দু চোখে জেগে থাকে নেশাখোর মক্ষিকার তৃষা। আপনাদের এই সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।